তো আজকে হচ্ছে আমরা নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করব। সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে সিএসএস। সিএসএস এর মানে কি? সিএসএস এর মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ক্যাসকেডিং স্টাইল শিট এর মূল কিংবা প্রধান কাজ কি? এর মূল কিংবা প্রধান কাজ হচ্ছে এলিমেন্টকে ডিজাইন দেওয়া। এলিমেন্টকে ডিজাইন দেওয়া। ওকে। এলিমেন্ট বলতে হচ্ছে এক কথায় আমরা বলতে পারি কন্টেন্টকে ডিজাইন দেওয়া হচ্ছে সিএসএস এর মূল কাজ কিংবা প্রধান কাজ। ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে এক এক করে দেখা শুরু করি কিভাবে এটা লিখতে হবে, কোথায় কোথায় এই কোডটাকে রাখা যায়, সেগুলো এক এক করে দেখা শুরু করি। তো আমরা হচ্ছে সিএসএস এ চলে যাই। সিএসএস এ বলতেছে সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট। সিএসএস ডিসক্রাইব হাউ এইচটিএমএল এলিমেন্ট শুড বি ডিসপ্লেড। এই ব্যাপারগুলো। ওকে, তো যে ব্যাপারগুলো বলছে ওই ব্যাপারগুলো ওই জায়গায় ডিটেলসে লেখা আছে। তো সিএসএস এই ভাষাটা ক্যাসকেডিং এই ভাষাটা এই ভাষাটা হচ্ছে কিভাবে লিখতে হয়। ঠিক আছে, আমরা যেরকম এইচটিএমএল ভাষা দেখেছিলাম, এইচটিএমএল ভাষা কিভাবে লিখতে হয়? ট্যাগের মাধ্যমে, রাইট? ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা কন্টেন্ট গুলোকে স্ট্রাকচার করে থাকি এবং সেই ভাষাটাকে লিখে থাকি। তাহলে সিএসএস ভাষাটা কিভাবে লিখতে হয় সেটা যদি আমরা একটু জানতে চাই, সিএসএস ভাষাটা লিখতে হয় হচ্ছে লেখার যে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে লেখার নিয়ম। ওকে। এইচটিএমএল লিখতে হয় ট্যাগের মাধ্যমে, সিএসএস কিভাবে লিখতে হয় সেটা একটু দেখি। প্রথমে হচ্ছে এলিমেন্ট নেম, এলিমেন্টটাকে করতে হবে, তারপরে সেকেন্ড ব্রেকেট, তার ভিতরে হচ্ছে প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিক্লোন। ওকে, আবার ঠিক সেম একইভাবে প্রপার্টি ভ্যালু। ওকে। তো এই জিনিসটা কিভাবে কি মানে হইলো জিনিসটা, চলেন এটা একটু ব্যাখ্যা জানা যাক। ওকে। তো এই ভাষাটাকে যদি আমরা মানে প্রথমে বুঝতে চাই তাহলে আমাদের আগে প্রথমে বুঝতে হবে তার সিনট্যাক্সটা, তার লেখার নিয়মটা। তার লেখার নিয়মটা কি আমরা তো দেখলাম, এই এলিমেন্টের নাম, তারপরে প্রপার্টি ভ্যালু। এখন এই জিনিসটাকে চলেন একটু বুঝি। বুঝার এলিমেন্টের নাম বলতে হচ্ছে, ধরেন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা ছিল লাস্ট পর্যন্ত আমরা তৈরি করেছিলাম, আমাদের ওয়েবসাইটটা আমরা লাইভ সার্ভারতে ওপেন করি, একটু দেখি। ওকে, এই যে ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটটাকে যদি আমরা দেখি, ধরেন এখানে আমরা H1টাকে স্টাইল দিতে চাচ্ছি, আমাদের যে হেডিংটা আছে এই হেডিংটাকে, টাইটেলটাকে আমরা স্টাইল দিতে চাচ্ছি। তো কি করতে হবে? প্রথমে সেই টাইটেলের নামটা লিখতে হবে, রাইট? তারপরে এখন ধরেন আমরা স্টাইল দিতে চাচ্ছি, এখন কোন স্টাইলটা, সরি, কি স্টাইল দিতে চাচ্ছি, আমরা কি স্টাইল দিতে চাচ্ছি। ওকে, আমরা কি কালার দিতে চাচ্ছি, নাকি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি, নাকি ফন্ট সাইজ দিতে চাচ্ছি, কি স্টাইল দিতে চাচ্ছি সেটা লিখতে হবে। ওকে। এবং তারপরে এই জিনিসটাকে বলা হয় প্রপার্টি, এগুলো আগে থেকেই সেট করা আছে, ফন্ট সাইজ, গুগল ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় প্রপার্টি, মানে কি স্টাইল দিতে চাচ্ছি সেইটা। ওকে, কি ডিজাইনটা আমরা দিতে চাচ্ছি। তারপরে হচ্ছে এইটার ভিতরে এখন আমরা কি স্টাইল দিতে চাচ্ছি, কালার স্টাইল দিতে চাচ্ছি, কি স্টাইল দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল দিতে চাচ্ছি, কি স্টাইল দিতে চাচ্ছি, ফন্ট সাইজ সেট করতে চাচ্ছি। এখন কোন কালারটা দিতে চাচ্ছি, কোন ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাচ্ছি, কিংবা কোন সাইজটা দিতে চাচ্ছি ফন্টের, এটা আমার বলতে হবে। সেটা বলার জন্য আমার ক্লোন দিয়ে কি করতে হবে সেটা বলতে হবে। ধরেন আমরা রেড কালার দিতে চাচ্ছি। ওকে। এখন এখানে আমরা বলতে হবে হচ্ছে, আমাদের কি ক্লোন দিয়ে বলে দিতে হবে হচ্ছে আমরা মেরুন কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাচ্ছি। ফন্ট সাইজ হচ্ছে আমাদের ক্লোন দিয়ে আমাদের ফন্ট সাইজ বলে দিতে হবে যে 24 পিক্সেল অথবা 50, মানে যেই সাইজটা আমরা দিতে চাচ্ছি সেই সাইজটা আমরা বলে দিতে হবে, PX। ওকে। তো এখন আমাদের কি হচ্ছে, সিএসএস তো একটু এলোমেলো লেগে যাবে। তার কারণটা কি? এইটা কোনটা কি লিখতেছি এটা তো শেষ করতেছি না, আমরা কথাটা শেষ করতেছি না। আমরা যেরকম আমরা কোনো একটা সেন্টেন্স লিখলে ফুল স্টপ দিয়ে লেখাটা শেষ করি, কিংবা বাংলাতে যদি কোনো বাক্য লিখি তাহলে কি করি, সেই বাক্যটা শেষ করি কিসের মাধ্যমে? দাড়ি, দাড়ি দিয়ে একটা বাক্য শেষ করি, তাই না? তো ঠিক একই রকম ভাবে এই যে আমরা স্টাইলটা দিলাম, এই স্টাইলটা শেষ করতে হবে, এটাকে বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্টটা শেষ করতে হয় সেমিক্লোন দিয়ে। স্টেটমেন্ট শেষ করতে হয় সেমিক্লোন দিয়ে, সেমিক্লোন। ওকে। আচ্ছা। তারপরে তারপরে এখন আমরা ধরেন হচ্ছে আবার এই সেম স্টাইলটা কি করলাম আমরা, পি, পি যে ছিল প্যাডিং, প্যারাগ্রাফকে দিলাম।
ওকে, ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে 15 পিক্সেল, এখানে হচ্ছে কালারটা দিলাম ব্লু কালার, মেরুন না দিয়ে ব্লু ভায়োলেট, ব্লু ভায়োলেট কালারটা দিলাম। ওকে, আমরা করে দিলাম। এখন সিএসএস তো কনফিউজ হয়ে যাবে যে ভাই এটা শুরু কোথা থেকে শেষ কোথা থেকে। ধরেন এই জিনিসটা এরকম হইলো যে আপনার বিশাল বড় একটা বাড়ি, ঠিক আছে, যেখানে রান্না করতেছেন তার পাশে হচ্ছে টয়লেট, তার পাশে হচ্ছে খাওয়ার জায়গা, তার পাশে ঘুমানোর জায়গা। কি হয়ে গেল, পুরোটা ওপেন স্পেস হয়ে গেল, ওপেন স্পেসের ভিতর আপনার কাজটা করতেছেন, তাই না? কিন্তু ওই বাড়িটার ভিতরে যদি প্রত্যেকগুলো রুমকে যদি আলাদা আলাদা করতে চাই আমরা, তাহলে কি করতে পারবো? হবে আমাদের দেয়াল তুলে পার্টিশন দিয়ে জিনিসগুলোকে আলাদা আলাদা করতে হবে না? ওটাকে আলাদা আলাদা ব্লকে তৈরি করতে হবে, তাই না? পুরো ফ্ল্যাটটাকে যদি আমরা স্পেস গুলোকে আলাদা আলাদা করতে চাই, তো ঠিক সেই কাজটা কে করে? সেই কাজটা করে হচ্ছে যে সেকেন্ড ব্রেকের যে জিনিসটা আছে, এইটা, এটা মানে হচ্ছে একটা ব্লক, এটা হচ্ছে একটা ব্লক। ওকে, এখন কি, এখন সিএসএস খুব ভালোভাবে বুঝতে পারতেছে যে আমরা হচ্ছে এই ব্লকের ভিতরে যে স্টাইলগুলো আছে এই স্টাইলগুলো দিতে চাচ্ছি কাকে? H1 কে। এই ব্লকের ভিতরে যে স্টাইলগুলো আছে এটাকে দিতে চাচ্ছি আমরা পি কে। ওকে, তো এই জিনিসটা, পুরো ব্যাপারটা কনসেপ্ট আমরা ধরতে পারছি। আর যখন আমরা লিখতে যাব তখন এই জিনিসগুলো আরো সহজে লিখতে পারবো, কারণ লিখতে লিখতে আমাদের হচ্ছে অভ্যাস চলে আসবে এবং আমাদের ভিজুয়াল স্টুডিও কোড আমাদের সহযোগিতা করবে। বাট এই পুরো কনসেপ্টটা আমরা বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে এই জিনিসটা করতে হয়। একটু আমাকে রেসপন্স করে জানান তো। আমি বলছি যে ক্লাসে যারা থাকবেন সবাইকে রেসপন্স করতে হবে। ওকে, ভেরি গুড। তো চলেন এখন এই কোডটাকে আমরা নিয়ে চলে যাই হচ্ছে আমাদের এইচটিএমএল এর ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, কিভাবে সিএসএস লিখতে হয় সেই ব্যাপারটা বুঝলাম, এখন কোথায় লিখতে হয় সেই ব্যাপারটা আমাকে একটু বলেন। ওকে, তো এখন সিএসএস রাখার কিংবা কোথায় লিখতে হয় এর জন্য তিনটা জায়গা আছে। একটা হচ্ছে ইন্টারনাল, মানে ফাইলের ভিতরে, অথবা এটাকে আমরা সেকেন্ডে রাখতে পারি ইনলাইন, লাইনের ভিতরে, ইন্টারনাল ফাইলের ভিতরে, আর হচ্ছে এক্সটার্নাল মানে আলাদা একটা ফাইলের ভিতরে তারপরে সেটাকে অ্যাড করে দেওয়া। ওকে, চলেন প্রথমে দেখবো হচ্ছে ইন্টারনাল, ইন্টারনাল সিএসএস আমরা কিভাবে লিখতে পারি। ফাইলের ভিতরে, কোনো ফাইলের ভিতরে আমরা যদি সিএসএস কে রাখতে চাই তাহলে কি করতে হবে? এই যে এইচটিএমএল এর ভিতরেই তো সাধারণত সিএসএস টা থাকে, কারণ কন্টেন্ট গুলো কি স্ট্রাকচার করছে এইচটিএমএল, এইচটিএমএল এর ভিতরেই তো থাকবে। তো তার জন্য আমার হেড ট্যাগের ভিতরে স্টাইল নামক একটা ট্যাগ নিতে হবে, তার ভিতরে হচ্ছে আমাদের সিএসএস কোডটুকুকে রাখতে হবে। রেখে এবার যদি আমরা সেভ করি, সেভ করে আমাদের যদি এটাকে দেখি, এই যে দেখেন ওর এটা হয়ে গেছে। আচ্ছা, ব্লু ভায়োলেট কালার মনে হয় বানানটা ভুল হয়েছে, ব্লু, আচ্ছা ভায়োলেট কালার দেই। কি হইলো, ব্যাকগ্রাউন্ড বানান ভুল হয়েছে নাকি আমার? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড বানান ভুল হয়েছিল, ব্লু ভায়োলেট। ওকে, এবার কি, এবার কিন্তু খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে জিনিসটা কাজ করতেছে। ওকে, H1টাকে আমরা নিয়ে আসি, H1টাকে নিয়ে আসি, নিয়ে এসে এবার এখানে আমরা রেখে দেই, সেভ করি। সেভ করার পরে দেখতে পারবো আমাদের H1ও স্টাইল পেয়ে গিয়েছে। ওকে, তো সিএসএস কোডটা কোথায় রাখতে পারে? ইন্টারনাল, ইন্টারনাল মানে হচ্ছে ফাইলের ভিতরে সিএসএস। এই সিএসএস কোডগুলো কোথায় রাখতে পারি সেই ব্যাপারটা সবাই ক্লিয়ার? আমাকে একটু রিপ্লাই করে জানান তো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো এবার চলেন হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ওয়ে যেটা সিএসএস রাখার জন্য, সেটা হচ্ছে এক্সটার্নাল ফাইল তৈরি করা। কেন? কারণ হচ্ছে দেখেন, সামান্য আমরা একটা স্টাইল দিলাম, নর্মাল একটা স্টাইল দিলাম, এতেই হচ্ছে কি, এতেই হচ্ছে অনেক অনেক কোড লেখা হয়ে গেল, 6-7 লাইন কোড লেখা হয়ে গেল, তাই না? তো এখন আমাদের ওয়েবসাইটে তো অনেক স্টাইল বসবে, অসংখ্য স্টাইল বসবে, এতগুলো স্টাইল রাখবো কোথায়? এতগুলো স্টাইল রাখার জন্য তো একটা জায়গার প্রয়োজন, রাইট? তো এই জায়গাটা কোথায়? তো এখান দিয়ে ধরেন হচ্ছে অনেক ধরেন হচ্ছে 1-150 লাইন সিএসএস হয়ে গেল, তারপর আবার হচ্ছে 150-200 লাইন হচ্ছে এইচটিএমএল হয়ে গেল। তো একটা প্রবলেম তৈরি হয়ে গেল, রাইট?
তো এখন সেই কোডগুলোকে আমরা কি করতে পারি, সিএসএস কোডগুলোকে আলাদা রাখতে পারি, এইচটিএমএল কোডগুলোকে আলাদা রাখতে পারি। এইচটিএমএল কোড আলাদা রাখতে হয় কিভাবে, সেটা তো আপনারা শুরু থেকে শিখে আসছেন। সিএসএস কোডকে আলাদা রাখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে আলাদা একটা ফাইল তৈরি করতে হবে। কোথায়, আমরা এখানে চলে যাই, এখানে গিয়ে সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা একটা নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি। তো যেহেতু এটা স্টাইল দেয়, এটার নাম দিলাম হচ্ছে স্টাইল, এবং সিএসএস এর ফাইল নেম এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস, জাভাস্ক্রিপ্টের ডট জেএস, পিএইচপি ডট পিএইচপি, আর হচ্ছে এইচটিএমএল এর ডট এইচটিএমএল হচ্ছে তাদের ফাইল নেম এক্সটেনশন। তো আমরা হচ্ছে এই যে স্টাইল ডট সিএসএস একটা ফাইল তৈরি করে নিলাম। এবার আমরা এখানে আমাদের ফাইলটাকে দেখতে পাবো, এই যে সিএসএস ফোল্ডারের ভিতরে ফাইলটাকে। তো এখন আমরা কি করি, এতটুকু জিনিস আমরা কমেন্ট করে দেই, কপি করে কমেন্ট করে দিলাম, কমেন্টের ভিতরে রেখে দিলাম। এখন আর কোডটা কাজ করবে না। স্টাইল ডট সিএসএস এ গিয়ে আমরা ফাইলটাকে রেখে দেই, সেভ করি। সেভ করার পরে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, দেখবো যে ওয়েবসাইটে কোনো কিছুই কাজ করতেছে না। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি হচ্ছে না, ওয়েবসাইটে আমাদের কোডটা কাজ করতেছে না। কেন? সিএসএস ফাইলটাকে অটোমেটিকলি হচ্ছে ডিটেক্ট করে নিবে? অটোমেটিক ডিটেক্ট করবে না, অটোমেটিক ডিটেক্ট করবে না। ওকে, কেন? যদি অটোমেটিকলি সে ক্যাচ করতো তাহলে কি হইতো, এই যে দেখেন আমরা 4টা ওয়েবসাইট ওপেন করে রাখছি, তাহলে কি হইতো, W3 স্কুলের সিএসএস ফাইল আমাদের ওয়েবসাইটে অটোমেটিকলি কানেক্ট হয়ে যেত, ডকের ফাইল ফেসবুকের সাথে, ফেসবুকের ফাইল ডকের সাথে, এভাবে কি হইতো, একটা স্টাইল আরেকটাতে অটোমেটিকলি চলে যেত, তাই না? একটা প্রবলেম হয়ে দাঁড়াইতো। তো এর জন্য কি করতে হবে, এটাকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। এখন লিঙ্ক করতে হয় কিভাবে, লিঙ্ক করতে হয় হচ্ছে হেড ট্যাগের ভিতরে লিংক নামক ট্যাগের মাধ্যমে। লিংক আগে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হচ্ছে কন্টেন্টকে কন্টেন্টের সাথে কানেক্ট করতে হয়, আর লিংক ট্যাগ দিয়ে হচ্ছে সিএসএস ফাইলকে লিংক করতে হয়। তো আমরা হচ্ছে এখানে দিলাম হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আরইএল রিলেশনশিপ, আমি যে ফাইলটাকে কানেক্ট করব তার সাথে রিলেশনশিপটা কি। তো এইচরেফ এর ভিতরে হচ্ছে আমরা হাইপার রেফারেন্স, আমরা হচ্ছে ফাইলের লোকেশনটা বলে দিব। তো আমাদের ফাইলের লোকেশনটা কোথায় আছে, সিএসএস ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস। এবার যদি সেভ করি, দেখেন আমাদের কোডগুলো কিন্তু পুনরায় কাজ করতেছে। কারণ হচ্ছে আমার এইচটিএমএল এখন বুঝতে পারতেছে, মানে আমি ব্রাউজারকে এই কমান্ডটা দিচ্ছি যে ও যখন শুরু থেকে রিড করা শুরু করবে আমার কোডগুলো, তখন সে এই কোডটা পাবে, এবং এই কোডটা পেয়ে এই ফাইলের ভিতরে ঢুকে আমি যেই স্টাইলটা দিয়েছি সেই স্টাইলটা হচ্ছে H1 এবং হচ্ছে পি যেই জিনিসগুলো আছে সেগুলোতে পাবে। তো সবাইকে এই কনসেপ্টটা ক্লিয়ার, যে আমরা হচ্ছে আলাদা একটা ফাইল তৈরি করে সেখানে কোডটা রেখে তারপর সেটাকে স্টাইল কিভাবে করতে পারি। ওকে, তো এইবার চলেন আমরা চলে যাই হচ্ছে ইনলাইন সিএসএস কিভাবে করতে হয়। ওকে, ইনলাইন কোন ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু রাখতে চাই, কিংবা ট্যাগকে সহযোগিতা করে কোন জিনিসটা, আমাকে একটু বলেন তো, ট্যাগকে কোন জিনিসটা সহযোগিতা করে থাকে, বলেন তো কোন জিনিসটা ট্যাগকে সহযোগিতা করে থাকে, একটু শুনি, আমি বলছি। অ্যাট্রিবিউট ট্যাগ কে সহযোগিতা করে। হ্যাঁ, বুঝি নেই, আবার বলেন। অ্যাট্রিবিউট ট্যাগ কে সহযোগিতা করে। অ্যাট্রিবিউট, ইয়েস, ভেরি গুড। অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে ট্যাগকে সহযোগিতা করে থাকে। ওকে, তো এখন কোন অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করব, তো আমরা H1 অ্যাট্রিবিউট লিখতে হয় হচ্ছে স্টার ট্যাগের ভিতরে, এখানে আমরা স্টাইল নামক অ্যাট্রিবিউট ব্যবহার করে এখানে আমরা বলে দিব যে কালার। আচ্ছা, H1 এ তো অলরেডি আমরা স্টাইল দিয়ে রাখছি, লেভেলের ভিতর আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, কালার মেরুন। ওকে, সেভ করলাম। সেভ করার পরে এই দেখেন এই কালারটা মেরুন পাইছে, আমি যদি একটু জুম ইন করি, দেখেন এই কালারটা কিন্তু মেরুন, এটা হচ্ছে ব্ল্যাক কালার। ওকে, স্টাইলটা পেয়ে গেল। আবার সেম, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ওকে রেড, সেভ করলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেল। তো লাইনের ভিতরে কিভাবে সিএসএস দিতে হয়, ফাইলের ভিতরে কিভাবে সিএসএস রাখতে হয়, এবং আলাদা ফাইলে রেখে সেটাকে কিভাবে কানেক্ট করতে হয়, এটা আপনারা শিখে গেলেন। ওকে, তো এখন সিএসএস কিভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয়, কোথায় রাখতে হয়, সেই ব্যাপারগুলো সবাই কি ক্লিয়ার? একটু বলেন তো, কারো কোনো কনফিউশন থাকলে সেটাও বলেন, ক্লিয়ার করে দিচ্ছি।
ভেরি গুড। আচ্ছা, তো এখন এখন আপনারা যে আহ এতটুকু ব্যাপার আমরা বুঝে ফেললাম যে ইন্ট্রোডাকশন, সিনট্যাক্স, তারপর হচ্ছে হাউ টু মানে কোথায় রাখতে হয়, কমেন্ট কিভাবে করতে হয়। কমেন্ট হচ্ছে একদম সহজ ভাষায় যেই কোনো ল্যাঙ্গুয়েজে, ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে যদি আমরা কোনো কোডকে যদি কমেন্ট করতে চাই, যে আমরা কি করব, সিলেক্ট করে অথবা লাইনের উপরে রেখে কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক করলে সেটা কমেন্টের ভিতরে চলে যাবে, এবং কন্ট্রোল এবং কোশ্চেন মার্ক চাপ দিলে সেটা কমেন্ট থেকে বের হয়ে আসবে। ওকে। আচ্ছা, তো তারপরে হচ্ছে কালার। ঠিক আছে, কালার নিয়ে যদি আমরা কাজ করতে চাই, কালার নিয়ে আমরা হচ্ছে এখন কাজ করব। আহ বাট তার আগে এখানে, আচ্ছা, কালার নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, যে কালার নিয়ে আমরা হচ্ছে কিভাবে কাজ করব। তো কালার হচ্ছে সাধারণত তিন চার ভাবে দেওয়া যায়। ওকে, আমরা একটু কালার নিয়ে বলতেছি। কালার কিসের কিসের কালার হয়, আগে সবার প্রথমে একটু এটা বুঝি। টেক্সটের কালার হয়, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার হয়, বর্ডারের কালার হয়, তারপরে হচ্ছে আহ টেক্সট ডেকোরেশন মানে আন্ডারলাইন কিংবা ওভারলাইন এগুলোর কালার হয়। ফর্মের কালার হয়। ওই তো ফর্মের ভিতরে তো টেক্সট আর বর্ডার আসতেছে, তাই না? ফর্মের লেবেলের কালার দিলে হচ্ছে আপনার টেক্সটের কালার, আর বর্ডারের কালার দিলে বর্ডারের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার দিলে ব্যাকগ্রাউন্ডের কালার। বুঝতে পেরেছেন স্যার? ওকে, তো এইবার আমরা হচ্ছে কোথায় কোথায় কালার হয় কিংবা কিসে কিসে কালার ব্যবহার করতে পারি সেই ব্যাপারটা তো বুঝতে পারলাম। এবার যদি কালার ইউজ করতে চাই, কিভাবে আমরা কালারের নামটা বলবো সিএসএস এর ভিতরে, একটা হচ্ছে নেম ধরে বলা যায়, নাম ধরে বলা যায়। আরেকটা হচ্ছে আরজিবি কোডের মাধ্যমে, আরেকটা হচ্ছে হেক্সা কোডের মাধ্যমে, আরেকটা হচ্ছে এইচএসএল কোডের মাধ্যমে। ওকে, নামের মাধ্যমে কিভাবে দিতে হয় সেটা তো আমরা দেখে ফেললাম এই যে রেড কালার, মেরুন কালার, টমেটো কালার, ব্লু ভায়োলেট কালার, ব্লু কালার। তো এখন এত এত নাম তো মুখস্থ রাখা সম্ভব না, তাহলে বুঝতে হবে হচ্ছে কালার প্যাটার্ন কিভাবে কাজ করে, কালার জিনিসটা কিভাবে হয় সেটা বুঝতে হবে। ওকে, ওয়ার্ল্ডে যত কালার আছে সকল কালার তিনটা কালারের সমন্বয়ে তৈরি, রেড, গ্রিন এবং ব্লু। এই তিনটা কালারের সমন্বয় হচ্ছে ওয়ার্ল্ডের সকল কালার তৈরি। ওকে, রেড এর হচ্ছে 256টা কালার আছে, গ্রিনের 256টা মান আছে, ব্লুর 256টা মান আছে। মানে 0 থেকে 25 পর্যন্ত, 255 পর্যন্ত, 0 থেকে 255 মানে হচ্ছে 256টা। জিরো তো একটা, তারপরে 1 2 3 হচ্ছে 4 নাম্বার মান। ওকে, তো 256টা করে কালার আছে, তাহলে যদি আমি একটু হিসাব লাগাই ওয়ার্ল্ডে কত কালার আছে, 256 ইন্টু 256 ইন্টু 256 তো 1,67,77,216টা কালার আছে। ঠিক আছে, আবার অপাসিটি অ্যাড করলে, ঠিক আছে, এটার সাথে যদি আরো 10 গুণ দেন, দেখেন কতগুলো কালার আছে। ঠিক আছে, তো এত এত কালার তো মুখস্থ রাখা সম্ভব না, তাহলে কি করতে হবে, কোড বুঝতে হবে, প্যাটার্নটা বুঝতে হবে যে কোডটা কিভাবে কাজ করে। ওকে, তো আমরা যদি একটু আরজিবি চ্যাপ্টারে চলে যাই, আরজিবি চ্যাপ্টার, তো এখানে হচ্ছে আরজিবি ভ্যালু। আরজিবি জিনিসটা লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেড এর ভ্যালু বলে দিতে হবে, গ্রিনের ভ্যালু বলে দিতে হবে, ব্লুর ভ্যালু বলে দিতে হবে। যেমন আমরা যদি হচ্ছে এই যে শুধু 255,0,0 বলি, তাহলে আমার রেড কালার শো হবে, কারণ আমরা 255,0,0 তাহলে রেড কালার। আবার ধরুন হচ্ছে আমরা হচ্ছে এটাকে 0 করে দিলাম, উম, সব 0 0 করে দিলে ব্ল্যাক, সব 255 255 255 করে দিলে হোয়াইট হয়ে যাবে। আবার ধরেন এটাকে 255 গ্রিন হয়ে গেল, আবার এটাকে 255 ব্লু হয়ে গেল। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এইভাবে হচ্ছে মান আপ ডাউন করে হচ্ছে কালার সেট করতে পারি। তো আরজিবি কালার কোডটা কিভাবে কাজ করে সেটা কি সবাই ক্লিয়ার? হয়েছে? আমরা হচ্ছে ইউজ করেছিলাম না এই যে ফন্ট ফাইন্ডার, এখানে এই যে আমরা কালার কোড দেখতে পাইতাম, তাই না? তারপর আরো বিভিন্ন প্যাটার্ন আছে, এই দেখেন এইচএসএল এ প্যাটার্ন আছে, এইচএসবি এ প্যাটার্ন আছে, এসএমওয়াই কে প্যাটার্ন আছে। ঠিক আছে, বিভিন্ন প্যাটার্নে দেখা যায় কালার, বাট মেইনলি হচ্ছে কালার কোডটা বুঝলেই হবে কিংবা কালার কনসেপ্টটা বুঝলেই হবে। ওকে,
তো আরজিবির পাশাপাশি আরেকটা জিনিস আছে আরজিবি এ। আরজিবি এ, রেড গ্রিন ব্লু আলফা। আলফা জিনিসটা কি? আলফা হচ্ছে স্বচ্ছতা। ঠিক আছে, আপনার স্বচ্ছতা সেট করবে 0 থেকে 1 পর্যন্ত। ফুল ট্রান্সপারেন্ট থাকে না? ফুল ট্রান্সপারেন্ট, এই যে আমি এখানে এক্সাম্পল আছে, এক্সাম্পলে চলে যাই। এই যে দেখেন আলফা ভ্যালু, লাস্টে আলফা ভ্যালু বসা দিলে আলফা একদম 0 করে দিলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই দেখেন 0, 0.2, 0.4, 0.6, 0.8, 1, মানে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে মানটা থাকে সাধারণত। ওকে, তো আলফা দিয়ে আপনারা কি করতে পারেন? ট্রান্সপারেন্সি সেট করতে পারেন। তো এই ব্যাপারটা সবাই ক্লিয়ার যে আরজিবি কোডটা কিভাবে কাজ করে? সাধারণত হচ্ছে আমরা যে এক্সাক্ট কোডটাকে ফাইন্ড আউট করার জন্য বিভিন্ন টুলস এর ব্যবহার করি, টুলস এর ব্যবহার করে হচ্ছে কি কালার কোডটা আছে সেটাকে আমরা বের করে নেই। ওকে, বাট প্যাটার্নটা বুঝতে হবে যে প্যাটার্নটা কি। এতটুকু ক্লিয়ার হইলেই এনাফ আপনাদের। ওকে, তো এতটুকু কি সবাই ক্লিয়ার? কালার কিভাবে বসাবেন? কালার কিভাবে বসাবেন? এই যে এখানে কালার, কালার দিবেন। কালার দিয়ে হচ্ছে এই যে এখানে হচ্ছে নাম বলে দিতে পারেন, আবার হচ্ছে আরজিবি ধরেন 255, 0,0, রেড কালার, সেভ হয়ে গেল, রেড কালার। ওকে, এইভাবে এক্স্যাক্টলি কালার কোডটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন বিভিন্ন টুলস এর মাধ্যমে। এখন যদি চলে যাই হেক্সা কোড। হেক্সা কোডটা কিভাবে বসাতে হয়? এই যে আরজিবি কালার কোডটা আছে এইটাকে শর্টকাটে লেখা যায় হচ্ছে হেক্সাডেসিমেল এর মাধ্যমে। ঠিক আছে, ওয়ার্ল্ডে হচ্ছে 4 ধরনের নাম্বার প্যাটার্ন আছে। আহ বায়োনারি আছে 0, 1। ঠিক আছে, 0 এবং 1 হচ্ছে বায়োনারি নাম্বার। তারপর হচ্ছে অক্টাল আছে 0 থেকে 7 পর্যন্ত, অক্টাল নাম্বার। তারপর হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, মানে আমরা সচরাচর যে নাম্বার প্যাটার্ন ইউজ করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার প্যাটার্ন। আবার হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার প্যাটার্ন আছে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টা, তারপর এ থেকে এফ পর্যন্ত, মানে টোটাল 16টা। 16টা নাম্বার ডিজিট আছে। ঠিক আছে, তো ওই নাম্বার ডিজিট ডিজিট এখন মাথা কামাইতে হবে না, ওই নাম্বার সিস্টেম বুঝানোটা আপনাদের উদ্দেশ্য না। যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই আরজিবিটাকে আমরা শর্টকাটে লিখতে পারি। এই যে আরজিবি লেখাটা কত বড় হয়ে যাচ্ছে না, আরজিবি কোডটা লিখতেছি কত বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি হেক্সাডেসিমাল কোডের মাধ্যমে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে 3টাও দিতে পারি, 6টাও দিতে পারি। এই যে দেখেন অরেঞ্জের, এই যে ধরেন হচ্ছে আমরা রেড এর যদি একটু বের করি, এই যে দেখেন এই রেড এর হেক্সাডেসিমাল কোড বের হয়ে গেল। ওকে, আবার এটাকে আমরা শর্টকাটেও লিখতে পারি, 3 অক্ষরের মাধ্যমেও লিখতে পারি। ঠিক আছে, ধরেন হচ্ছে এখানে আমরা যদি আরজিবি না দিয়ে, কিন্তু আরজিবি কোডের আগে অলওয়েজ হ্যাশ জিনিসটা উল্লেখ হয়। আবার এটাকে আমরা 3টা অক্ষর দিয়েও লিখতে পারি, 3টা দিয়েও লিখতে পারি। যে দেখেন রেডটা চলে আসলো। ঠিক আছে, তো এত প্যাটার্ন জাস্ট করা লাগবে না, জাস্ট আপনারা হেক্সাডেসিমাল কোডটার সাথে যেমন হচ্ছে আমরা ফন্ট ফাইন্ডার দিয়ে ইউজ করলাম, এই যে আরজিবি কোড এটাকে আমরা হচ্ছে হেক্সা কোডে নিলাম। হেক্সা কোডটা অলরেডি আপনারা অনেকবার ব্যবহার করছেন, হেক্সা কোড। ওকে, এভাবে হচ্ছে আমরা কি করতে পারি? কোডটাকে পিক করতে পারি। কোডের প্যাটার্নটা বোঝাটাই হচ্ছে মেইন জিনিস। এইচএসএল জিনিসটা এটা বোঝা লাগবে না, যে হিউ স্যাচুরেশন লাইটনেস, আরজিবি এবং হেক্সা বুঝলেই হয়ে যাবে। ওকে, তো কালারটা, কালার প্যাটার্নটা কিভাবে কাজ করে, কিভাবে আমরা হচ্ছে এটা কি করতে পারি, এই ব্যাপারটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হইলে আজকে আমরা আর বেশি দূর আগাবো না, কারণ পরপর আপনাদের অনেকগুলো ক্লাস হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আজকে বেশি দূর আগাবো না। বাসায় যে কাজটা করবেন আপনারা, যে আপনাদের যে এক্সিস্টিং প্রজেক্টটা দিছিলাম, যে এই প্রজেক্টটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে যে গিটহাবে আপলোড করবেন, সেখানে হচ্ছে কিছু টুকটাক সিএসএস ব্যবহার করবেন। ওকে, সিএসএস করে হচ্ছে আপলোড করবেন টুকটাক, যতটুকু পারেন আপনার, যতটুকু অ্যাবিলিটি আছে আপনার ততটুকু টুকটাক সিএসএস করে আপনি আপলোড করবেন। প্রয়োজনে হচ্ছে ইউটিউব দেখবেন, ইউটিউবে কিভাবে সিএসএস করতেছে সেই জিনিসগুলো দেখবেন। ওকে, আর হচ্ছে আপনাদের আগামী ক্লাস হবে মঙ্গলবার। কেন? কারণ এখন থেকে আপনাদের ক্লাস হবে প্রতি রবি এবং মঙ্গলবার রাত 10টা থেকে। ক্লিয়ার সবাই? এবার বলেন কারো কোনো ইস্যু থাকলে সলভ করে